আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঘোষণা ছাড়া, কালকে ঘোষণা ছিল লাইভে, ঢুকতে পারি নাই, কারণ ফেসবুকে আমার খালি বের করে দিয়েছে। আজকে এইমাত্র একটু ঢুকলাম, তাই কিছু সময়ের জন্য লাইভে আছি, শুধুমাত্র ফোনটাকে ঠিক করার জন্য। আসলে আমার ফোনে গতকালকে থেকে সমস্যা দেখা দিচ্ছে। কালকে সারাদিনই আমি আমার আইডিতে ঢুকতে পারি নাই। রাতে 8:30টার দিকে লাইভে আইডিতে ঢুকতে পেরে একটা পোস্ট দিয়েছি লাইভের। পরবর্তীতে 9টা থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত চেষ্টা চালিয়েছি লাইভ করার জন্য, কিন্তু করতে পারিনি। তো যাই হোক, কালকে থেকে আজকে পর্যন্ত এইমাত্র আমি লাইভে ঢুকতে পারলাম। এলোমেলো চুল, এলোমেলো মানুষ। তো যাই হোক, সকলে দোয়া করবেন। আপনাদেরকে যে মেসেজটা আমি দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম সংবাদটি পেয়ে। তো অনেক গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাই সেখানে কমেন্ট করেছিলেন কী সুসংবাদ। তো আসলে আপনাদের বোঝার কিছু ভুল ছিল এবং চোখের দেখার ভুল ছিল। সেটা হলো সংবাদটি আর হলো সুসংবাদ। এখানে খালি একটা দন্তেশ্বর একটা রস্যকার আগে দেয়া হয়নি, যে কারণে শুধু সংবাদটি। এখন আসি বিস্তারিততে। আপনারা জানেন, গত সাবেক যে সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পর জুলাই যে বিপ্লব ঘটল, আগস্টের যে বিজয় আসলো, সেই বিজয়ের পর আমাদের আইনজীবীদের, অর্থাৎ আওয়ামীপন্থী যে আইনজীবীরা আমাদের ছিল, তাদেরকে আমাদের বাদ করতে হয়েছে। বাদ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য যে আইনজীবীদেরকে আমরা নিয়োগ করেছি গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য, সেই আইনজীবীরা আপনারা দেখেছেন সারা বাংলাদেশ নয়, অল ওয়ার্ল্ড, অর্থাৎ অল পৃথিবীতেই প্রতিটা দেশেই এই নিউজটা আপনারা পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তুমি যাবা? তাহলে যাও। হ্যাঁ, তো অবশ্যই যদি পদত্যাগ করে, তাহলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে আপিল মামলার ক্ষেত্রে। যে কারণে আমরা যখনই মূল সংবাদটা পেলাম, আশ্বস্ত করলো আমাদের গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নদ্রষ্টা যারা আছেন, যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আর পদত্যাগ করছে না। এই সংবাদটা পেয়েই সারা বাংলার গ্রাম পুলিশের উদ্দেশ্যে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছিলাম, যেটা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম সংবাদটি পেয়ে। তো আমাদের গ্রাম পুলিশ ভাই এবং বন্ধুরা অনেকেই সেই পোস্টে কমেন্ট করেছেন কী সুসংবাদ। আসলে আমি কোনো সুসংবাদ দেইনি, তবে এটা অবশ্যই গ্রাম পুলিশের জন্য অনেক বড় সুসংবাদ। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যদি কিছুটা সময় পায়, তাহলে গ্রাম পুলিশের স্বপ্ন অবশ্যই মহোদয়ের হাত দিয়েই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী। আমরা আশা করছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য আর বেশি সময় আমাদের অপেক্ষা করতে হবে না। সকল সমস্যা দূর করে গ্রাম পুলিশ বাহিনীর বিজয় নিশান উঠবে, বিজয় হবে। আমি এমনটাই আশা করছি, এমনটাই বিশ্বাস করছি। আমি মনে করি
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুরা, আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে যে ধরনের মানসিকতা আপনারা দেখান, যে ধরনের কমেন্টগুলো লেখেন, কাউকে ছোট করতে কোনো রকম ছাড় দেন না। আর এই ছোট করা মানে আপনি নিজেই ছোট হচ্ছেন, আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ছোট হচ্ছে, এটা আপনারা কেউ কখনোই বোঝার চেষ্টা করছেন না। তারপরও আমি বলবো, বোঝার জন্য মানুষের সমস্যা থাকতে পারে, সমস্যা হতে পারে, তো দেখে শুনে সচেতন মানুষ মানেই কিন্তু গ্রাম পুলিশ। একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আমরা অসচেতনের মতন আচরণ করা, অভদ্রতার মতন ভাষা খারাপ করে বিভিন্ন কমেন্ট করা, বিভিন্ন লেখা, এটা গ্রাম পুলিশের জন্য সবচাইতে ক্ষতিকর। আমি আবারও বলছি, আপনারা কেউই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষতি করবেন না। কারণ আপনি যদি গ্রাম পুলিশ হয়ে থাকেন, আপনি যদি গ্রাম পুলিশের চাকরি করে থাকেন, তাহলে আপনার অবশ্যই উচিত গ্রাম পুলিশ বাহিনী হিসেবে অন্য অন্য গ্রাম পুলিশ সদস্যদেরকে সম্মান, ইজ্জতের সাথে তাদের সাথে কথা বলা। বিশেষ করে আমি আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করছি। অবশ্যই আপনারা জানেন, আপনাদের লাল মিয়া, MM লাল মিয়া, তিনি রাষ্ট্রবিরোধী যে 6টি মামলা খেয়েছেন, সেই মামলাগুলো পরিচালনার জন্য বিভিন্ন গ্রাম পুলিশ সদস্যরা তাকে সহযোগিতা করছে, এমন একটি পোস্ট লাল মিয়া দিয়েছে। এটাও কিন্তু আমাদের জন্য শুকরিয়া আদায় করার মতন একটি বিষয়। কারণ গ্রাম পুলিশ সদস্যরা যদি বিপদে পড়ে, অন্য গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব এগিয়ে যাওয়া, কিন্তু আমরা তেমনটা নজরে আমাদের আসেনি যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আরেক গ্রাম পুলিশের বিপদে এগিয়ে এসেছে, এমন নজিরটা খুব কম। তাই আপনারা দেখেছেন, আমি নিজেও চেষ্টা করেছি। তো এই লাল মিয়ার জন্য যতটুকু আমার জায়গা থেকে চেষ্টা ছিল, আমি তাকে হেল্প করেছি, তার আইনজীবীকে দিয়েছি, তার ওয়াইফ এবং সাথে যারা ছিল তারা দেখেছেন, তারা জানেন। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, কোনো গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে আমার কোনো পোস্ট নেই, কোনো কমেন্ট নাই, কোনো কিছু নেই। আপনারা যারা ভুল বুঝে, সঠিকটা বুঝতে না পেরে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, আমি আপনাকে একটি কথা বলবো, আপনার এই কমেন্টটা যদি আপনার সন্তানের সামনে পড়ে, যদি আপনার ছোট ভাইয়ের কাছে পড়ে, আপনার বাবার কাছে পড়ে, আপনি কি তাদের কাছে মুখ দেখাতে পারবেন? আশা করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যরা সংযত হবেন এবং সঠিকভাবে, শালীন ভাষায় সকলের সাথে সদ্যপূর্ণ আচরণ করবেন এবং এই চলাফেরা বা এই আচরণে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণ হওয়ার জন্য তার বিকল্প কোনো কিছু হবে না। আমরা সকলেই নিজেদের ধৈর্য ধরে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য, আপনারা যেমন আমার কাছে ফোন দেন, আমার কাছে জানার চেষ্টা করেন, সেখানে আমি বলবো আপনার কাছে তো আমিও জানতে চাই যে গ্রাম পুলিশের মামলাটা কি করে শেষ করা সম্ভব। সে জায়গা থেকে আপনারা আপনাদের কতটুকু হেল্প করতে পেরেছেন, কতটুকু আপনারা সহযোগিতা করেছেন, এটা আপনারা ভালো জানেন। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণের জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আর ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারলেই গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো যাই হোক, এই আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়
যদি বলা হয় ভাই কি খেয়েছেন, সো আপনারা হ্যাঁ রিপন ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো অবশ্যই আমি যদি আমার মেটা ফেসবুক আইডি যদি কোনো ত্রুটি না হয়, অবশ্যই আমি রাতে 9টায় লাইভে আসার যে ঘোষণা আছে আমি চেষ্টা করব সকল আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। এই মুহূর্তে আমার শরীরটা অনেকটা ক্লান্ত মনে হচ্ছে। রাতে কথা বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনাদের হাফিজুল ভাই আপনাদের লেখনীয়টা করবেন। আমার এখানে আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আমাদের দাবি এক দফা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন। এখানে কি বাড়লো না বাড়লো এটা নিয়ে কোনো কামড়াকামড়ির জন্য আসি নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পদত্যাগ করেনি, এটা গ্রাম পুলিশের জন্য অনেক বড় একটি সংবাদ। তো সঠিক বিষয় নিয়ে লাইভে আসার পরে আপনারা যে কমেন্টগুলো করেন, আপনারা গ্রাম পুলিশের সবচেয়ে ক্ষতিকারক বিষয়টা। আমার যদি কোনো ভুল থাকে আপনি ফোন দেন, আমাকে ফোন দিয়ে বলেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে আপনারা যে কমেন্টগুলো করছেন, এই কমেন্টগুলো হলো সবচেয়ে বড় প্রমাণ। এবং আপনারা কি লিখছেন, কি বলছেন, এটা একজনকে ছোট করার জন্য আপনি আপনার জাতিকে ছোট করছেন। আপনি গ্রাম পুলিশ বাহিনীর এই গ্রাম পুলিশ জাতিকে ছোট করছেন অনলাইনের মাঝে। এটা করবেন না ভাই। আপনার আমার অনেক দায়িত্ব, সে দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। ভুল ব্যাখ্যা দিলে হবে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা কখনোই ভুল কোনো ডিসিশন নিয়ে চলতে পারি না। তো ইনশাল্লাহ যদি সুস্থ থাকি, আমার আইডি সুস্থ থাকে, আমি সুস্থ থাকি, তাহলে হয়তো বা দেখা হবে রাতে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হাফিজুল ইসলাম, আপনি কমেন্টে এসে যে কথাগুলো বলছেন, আপনার স্টেট একটা কথা বলি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এক দফার দাবিতে সবার সাথে আমি একমত। কিন্তু আপনার লাল মিয়া হলো 6 দফা দাবি জানিয়েছিলেন সচিবালয়ে, মোস্তফা কামাল 7 দফা দাবি জানিয়েছেন, আমি 1 দফার দাবিতে আছি। এখন আপনি কি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চান, না আপনি 6 দফার দাবির সাথে আছেন? বলেন। আগে হলো আপনার দাবিটি সুস্পষ্ট করতে হবে। এখানে দাবির ক্ষেত্রে আমি সবার সাথে এক। যদি 1 দফার দাবিতে সবাই থাকেন, যদি 1 দফার দাবিতে না থাকেন, আমি তাদের সঙ্গে নেই। হাফিজুল ভাই, আমি ক্লিয়ার আপনার উদ্দেশ্যে বলছি, আপনি আপনার কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করে যান। আপনার দাবি কি 6 দফা না 1 দফা, সেটা ক্লিয়ার করেন। আপনি কাদের সাথে এক হতে বলেন? 6 দফার সাথে আমি যাব না ভাই। সে 1 দফা ঘোষণা করুক, আমি আছি তার সাথে। সে সচিবালয়ে লিখিত দিয়েছেন 6 দফা, কর্মচারী ইউনিয়ন দিয়েছে 5 দফা। এখন আপনারা সিদ্ধান্ত নেন কাদের সঙ্গে থাকবেন।
আপনার কি চাকরি জাতীয়করণ দরকার, না 5 দফার দাবি দরকার? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির হোসেন ভাই, কাসার ভাই, জুন মাসের মধ্যে মামলা শেষ হবে কিনা এটা একমাত্র প্রধান বিচারপতি জানেন, আর জানেন সাধারণ গ্রাম পুলিশরা যেমন আপনারা। কারণ আপনি নিজের জায়গা থেকে এই লাইভের মাধ্যমে আপনাকে আমি একটি প্রশ্ন করব, সেটা হলো একটি মামলা শেষ করতে অর্থের প্রয়োজন আছে। আদালত আমাদের যে রায় দিয়েছে, যে গ্রেড দিয়েছে 19তম 20তম, 19তম গ্রেডে আপনার বেতন 20,010 টাকা এবং 19তম 20তম গ্রেডে বেতন হলো 20,010 টাকা এবং 19তম গ্রেডে বেতন হলো 20,570 টাকা। এই হলো ডিস্টেন্স। তো 20,000 টাকার বেতনে চাকরি করবেন এই মামলার রায়ে, কিন্তু এই মামলার জন্য আপনি কি ভাই 10,000 টাকা খরচা করতে পেরেছেন? আমাদের গ্রাম পুলিশ সদস্যরা 5,000 টাকা কি খরচা করতে পেরেছে? 20,000 টাকার বেতনে চাকরি করবেন, 20,000 টাকা বেতন মাসে পাবেন। এর জন্য আপনারা এই মামলার জন্য কতটুকু সহযোগিতা করতে পেরেছেন নিজেকে প্রশ্ন করুন, নিজের থানা জেলাকে প্রশ্ন করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। আপনারা আলটিমেটাম দিচ্ছেন যে জুনের মধ্যে হবে কিনা, এটাকে বলা হয় আলটিমেটাম। তো এইভাবে আলটিমেটাম দিয়ে কোনো সংবাদ আমি বলতে পারছি না। কবে হবে সেটা একমাত্র সর্বোচ্চ আদালত জানে। তবে আমাদের দ্রুত করার জন্য কাজ করতে হবে, লবিং করতে হবে। আপনারা দেখেছেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে আমরা আমাদের মামলাটি শেষ করার জন্য বিভিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। সে জায়গা থেকে অবশ্যই আপনারা যারা দ্রুত চাকরি জাতীয়করণের জন্য মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য তাড়াহুড়া করছেন এবং তাড়াহুড়া করতে গিয়ে ফেসবুকে যা লিখছেন, সেটা একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সেটা অবশ্যই রাষ্ট্রবিরোধীর সামিল হয়ে যায়। কারণ আপনি তো আপনার পোশাকের বিরুদ্ধে বলছেন, আপনি রাষ্ট্রের কাছে চাইবেন, রাষ্ট্রে যে অন্যায় করেছে আপিল করে সেই রাষ্ট্রের ভুলগুলো ধরিয়ে দিবেন। আর আপনারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা ফেসবুক চালান, তারা আছেন শুধুমাত্র যারা গ্রাম পুলিশ নিয়ে কাজ করছে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে থামানোর জন্য। তাদের পোস্টে কমেন্টে বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারেন না, যে কাজ করছে তাকে উৎসাহ জানান, তাকে উৎসাহ দেন। এখন আসেন, রাষ্ট্রবিরোধী মামলা খেয়ে সাসপেন্ড থাকা সত্ত্বেও সে ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে আপনার স্বপ্ন পূরণ করতে কতটুকু আইনগত বৈধতা রাখে আগে নিজে বুঝুন। নিজে বুঝে অন্যদেরকে সোশ্যাল মিডিয়ায় তখন কমেন্ট করবেন। আগে আপনি নিজে একটু জানুন। আপনার জেলায় অবশ্যই একটি আদালত আছে, আইনজীবী আছে, তাদের সাথে একটু কথা বলেন, তাহলেই আপনি আপনার সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ। এমডি জাকের, শোনেন, সাধারণ গ্রাম পুলিশের লোভ দেখায় না। 19তম গ্রেডে কত বেতন তা কি জানেন আপনি? আপনারা কি গ্রাম পুলিশ? আপনার আইডিটা দেখেন সিভিল। আপনি সিভিল পোশাকে যখন এসে একজন গ্রাম পুলিশের আইডিতে বাজে মন্তব্য করেন, সেখানে এই বাহিনীকে কত বড় ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন আপনি কি জানেন? গ্রাম পুলিশকে আমি উজ্জ্বল খান লোভ দেখাই না, আদালত লোভ দেখিয়েছে। আদালত
আদালতের কাজটা আপনি শেষ করেন। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে আপনি আইনের বিরুদ্ধে কথা বলছেন, এর এত বড় স্পর্ধা আপনার আমার কেউ দেয়নি ভাই। আমি আদালতের বিরুদ্ধে কথা বলতে পারি না। আদালত অবমাননা করুন, এ মন্তব্য থেকে বিরত থাকুন। এ ধরনের মন্তব্য করে এই বাহিনীকে আর বিপদে ফেলেন না ভাই, অনুরোধ করছি আপনাদের কাছে। অনুরোধ করছি আপনাদের কাছে। 19তম 20তম গ্রেড আদালত আপনাকে দিয়েছে। আমি উজ্জ্বল খান এফিডেভিট করে সারা বাংলার গ্রাম পুলিশের এই রায়টি আনতে পেরেছি। এখন এই রায়টি বাস্তবায়ন করার দায়িত্ব আপনার আমার সকলের। কারণ রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আর আমরা অনেক গ্রাম পুলিশ সদস্যরা না বুঝেই বলি গ্রাম পুলিশের মামলা, গ্রাম পুলিশের মামলা। গ্রাম পুলিশের কোনো মামলা নেই। গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিল চলমান আছে। সতেরো সালের রায়, আপনি তো এই মামলা সম্বন্ধে জানেনই না। 17 সালে রিট করেছিলাম। আপনি তো অরিজিনালি একটা পাগল। আপনাকে এই বাহিনীতে চাকরি দিয়েছে কে? আপনি এই যে বললেন 17 সালের রায়, দূর মিয়া। 17 সালের শেষ অর্থাৎ নভেম্বর মাসে যে আমরা রিট করেছি, 17 সালের নভেম্বর মাসে আমরা রিট করেছি। 17 সালের নভেম্বর মাসের 27 তারিখে আমরা রিট করেছি। ডিসেম্বর মাসের 3 তারিখে রুল নিষি জারি হয়েছে। আগে আপনি সঠিকটা জানবেন। না জেনে ফেসবুকে আবল তাবল লিখবেন না। না জেনে ফেসবুকে আবল তাবল লিখবেন না। আপনি মামলা সম্বন্ধে জানেন না। না জেনে কেন এসেছেন ফেসবুকে সর্বোচ্চ আদালতের মামলা নিয়ে বাজে মন্তব্য করতে? এটা আপনি কোথা থেকে এই স্পর্ধা পেলেন? মামলা কবে হয়েছে সেটাই আপনি জানেন না। আপনি বলেন 17 সালে রায় হয়েছে। আপনি তো জানেনই না ভাই, কেন জানেন না বলেন? আমি আপনাকে বলি, আমি তো আপনাকে এক করার দায়িত্ব নেই নাই। আমি আমার অধিকারের জন্য আদালতে গিয়েছি। আমি আপনার কাছে কিন্তু কোনো টাকা চাই নাই। সকলকে এক করার দায়িত্ব আমি নেই নাই। কারণ কি, এক করার দায়িত্ব আপনাদের, আমার না। বাপের জমি বিক্রি করে আদালত থেকে রায় এনেছি আপনাদের জন্য। সে রায়টি রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আর সেই আপিল খারিজ করার জন্য গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য আপনাদের দায়িত্ব এই রায়টা বাস্তবায়ন করার জন্য। ভাই, না বুঝে ফেসবুকে কেন লেখেন? আপনার এই ভিত্তিহীন কমেন্টের জন্য আপনি জানেন যে কোনো গ্রাম পুলিশ সদস্য আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। আপনি না জেনে আদালতের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারেন না। আপনার এত বড় স্পর্ধা কে দিয়েছে বলেন ভাই? কত সালে রায় হয়েছে, কত সালে মামলা হয়েছে, কত তারিখে রিট মামলা হয়েছে, আপিল মামলা হয়েছে, কিছুই জানেন না। না জেনে লাভ দিয়ে বলে বসেন। এই রায় হওয়ার পরে আপনারা চাকরি নিয়েছেন গর্ব করে, ঘুষ দিয়ে। কেন চাকরি নিয়েছেন? এই যে যারা বাজে কথা বলেন, আইন আদালতের বিরুদ্ধে যারা কথা বলছেন, আপনি কি জানেন আপনার এই পোস্ট অবশ্যই রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছে? এটা কি জানেন? রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন বিদায়ী গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছে। এটা কি জানেন? আমরা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে কথা বলে এখন একটি নিয়ন্ত্রণে এনেছি। আজকে যে বেতনটা পাচ্ছেন 6,500 7,000, তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের কাছ থেকে কে আদায় করতে পেরেছে তা কি জানেন? আমি উজ্জ্বল খান সহ বৃহত্তর ফরিদপুরের গ্রাম পুলিশ সদস্যরা তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের বাসভবনে গিয়ে
তাকে ধরে এই দ্বিগুণের বেশির ঘোষণা তার কাছ থেকে আদায় করি এবং বাস্তবায়ন করাতে সক্ষম হই। আজকে গ্রাম পুলিশ সদস্যরা যে স্বপ্নটা দেখছে, সেই স্বপ্নের জন্য বাবার জমি বিক্রি করেছি। আপনারা কেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে বাজে কথা বলছেন আদালতের বিরুদ্ধে? এই স্পর্ধাটা আর আপনি কোথায় পেলেন? আপনি কে? আপনার পরিচয় দেন আগে। আপনি গ্রাম পুলিশ, আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোশাক আইডি দেন, আমি বুঝবো। কারণ এই পোশাকের প্রতি আপনার কিঞ্চিত মাত্র মায়া নেই। আপনারা এসেছেন এই বাহিনীটাকে তছনছ করে দিতে। দীর্ঘদিন যাবৎ এই বাহিনীর আন্দোলন, সভা সমাবেশ সব শান্তভাবে হয়েছে, কোনো মামলা হামলা কোনো কিছু হয়নি। বিগত অল্প কিছুদিন যাবৎ বছরখানিক ধরে গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে এই গ্রাম পুলিশ সদস্যরা উল্টাপাল্টা লিখে উল্টাপাল্টা বলে আজকে গ্রাম পুলিশ সদস্যদের ছারখার করে দিয়েছেন। নিজেদেরকে অনেক শিক্ষিত ভাবেন, তাই না? আপনারা অনেক শিক্ষিত ভাই। শুধুমাত্র বই পড়লে শিক্ষিত হওয়া যায় না ভাই। সুশিক্ষায় শিক্ষিত হতে হলে সুন্দর একটা মনের প্রয়োজন। ধন্যবাদ জাকির ভাইকে। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেবের কাছ থেকে যে দ্বিগুণের বেতন, যে বেতনটা আজকে পাচ্ছেন গ্রাম পুলিশরা, আপনাদের কাছ থেকে 10টা পয়সা উজ্জ্বল খান নেয় নাই। এই বেতন বৃদ্ধির জন্য যে আজকে 6,500 7,000 পান, ভাই সুলতান ভাই ধন্যবাদ আপনাকে। পরিশ্রম কখনোই বিফলে যায় না, পরিশ্রম করছি। কি একটা কষ্টে পড়ে গেছিলাম আপনি জানেন না, যখন শুনেছি প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে। কত জায়গা ফোন দিয়েছি, সবাই ভেঙে পড়েছিল যখন প্রধান উপদেষ্টা মহোদয় মনে স্থির করলেন এবং জানিয়ে দিলেন যে তিনি পদত্যাগ করছে না। সেই সংবাদটা জানার পরেই আমাদের গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিলাম সংবাদটি পেয়ে। সেখানে এই গ্রাম পুলিশ সদস্যরা যারা সিভিল আইডির, তারা কি কমেন্ট করলেন? ভাই কি সুসংবাদ, এখনই বলেন, বলতে হবে, আপনারা ঘুরাই পেঁচাই বলেন। আরে ভাই, একটি ঘন্টা আপনার কাছে সময় নাই, একটি দিন সময় নাই, এখনই আপনাকে বলতে হবে। আসলে ভাই আপনারটা খেয়ে কিন্তু আমি দৌড়াচ্ছি না। আমার পরিবারে রান্না করে দেয়, আমি খাই। আমি নিয়ে দিতে পারলে সে রান্না করে দেয়। নিজের খেয়ে বোনের মোষ তারাই। যারা বলেছেন এই ভিন্ন মানসিকতা নিয়ে যারা ফেসবুকে এসে গ্রাম পুলিশ বাহিনীকে আজকে এতটা লজ্জিতর মধ্যে ফেলে দিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ধরনের আপনাদের এই কমেন্টগুলো, পোস্টগুলো দেখে যে প্রশ্নগুলো আমাকে ছুড়ে দেয়, তাদের কাছে শুধুমাত্র হাত জোর করে বলি, স্যার সরি, ওরা বোঝে নেই, ভুল করে ফেলছে স্যার। তবে অধিকাংশই স্যার না বুঝে লিখেছে। তখন বলে যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে কি করে এটা লেখার অধিকার আপনি পেলেন সোশ্যাল মিডিয়ায়? এটা দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে না? আপনারা দেশের কর্মচারী হয়ে, রাষ্ট্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের মান ক্ষুণ্ণ করার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনার নিয়োগ বিধিমালা আছে না? নিয়োগ বিধিমালা দেখে আপনার চাকরিতে এসেছেন না? এখন কেন লাফালাফি করছেন? আপনারা দীর্ঘদিনেও কিন্তু এই বিষয়গুলো শুনেছেন, দেখেছেন।
আজকে সোশ্যাল মিডিয়া গরম করার জন্য কিছু ছেলেপেলেকে নিয়ে যে ধরনের কর্মকাণ্ড করছে, রাষ্ট্রবিরোধী মামলা খেয়ে সে মানুষ গ্রাম পুলিশ সদস্যকে, গ্রাম পুলিশ বাহিনীকে আজকে রাষ্ট্রের কাছে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। সে ব্যক্তিকে বারবার বলছে চুপ করে থাকার জন্য। সে এ ধরনের কর্মকাণ্ড আরো বেশি করে করছেন কেন ভাই? না ভাই, ধন্যবাদ। আসলে অনেক কষ্টে, আপনারা জানেন না, গত পরশুদিন পোস্ট দিয়েছি, কালকে লাইভ করতে চেয়েছি, কালকে সারাদিন আমি ফেসবুকে ঢুকতে পারি না ভাই, আমার ফেসবুকে সমস্যা হয়েছে। গত রাতে 8:30টার দিকে আমি আমার আইডিতে ঢুকতে পারলাম, ঢুকে একটা পোস্ট করতে পেরেছি যে 9টায় লাইভে আসবো। তারপর থেকে লাইভে ঢোকার মতন কোনো রকমই সুযোগ পাচ্ছি না, মানে ঢুকলে বের করে দেয় এরকম একটা অবস্থায়। আমার আইডি এর আগে আপনারা জানেন আমার পেজটি খেয়ে দিয়েছে, এখন আবার তারা উঠে পড়ে লেগেছে উজ্জ্বল খানের আইডি খেয়ে ফেলার জন্য। অনেক কষ্টে মষ্টে আমার জুনিয়র বা আমার অফিস স্টাফ বক্কারের সাহায্যে এইমাত্র আমি ও ঢুকেই দৌড়ে নিয়ে আসছে, কাকা এই যে ঢুকছে। ওইভাবে আনকমপ্লিটভাবেই দেখেন আমি লাইভে আপনাদের সাথে কথা বলছি। কারণটা কি, যে আগে লাইভটা ঢুকে কিছু কথা বলার পরে দেখি যে ফেসবুক কোম্পানি মেটা আমাকে ক্ষমা করে দেয় কিনা, বা আমার এটা লাইভটা চলে কিনা। একটা আইডিতে বাজে ভাষা প্রয়োগ করলে সেই আইডির সমস্যা হবেই। এখন আপনারা কি করে, কেন, কোন কারণে এই বাজে ভাষাগুলো প্রয়োগ করছেন? আপনি বাড়ি বসে বসে যা লিখছেন, কয়দিন ঢাকা এসেছেন, কত টাকা খরচা করেছেন, আজকে যে বেতন পাচ্ছেন সেটা উজ্জ্বল খান এনে দিয়েছে, উজ্জ্বল খান পরিশ্রম করেছে। আজকে যে জাতীয়করণের স্বপ্ন দেখছেন সেটা উজ্জ্বল খান আপনাদেরকে দেখিয়েছে, এবং বাস্তবায়ন করার জন্য, স্বপ্ন বাস্তবায়নের জন্য ছুটে চলেছে। এখন আসেন, যারা এই স্বপ্নটাকে জলাঞ্জলি দেওয়ার জন্য ভিন্ন খাতে কাজ করছে, ভুল কাজে যাচ্ছে। কারণ যে ব্যক্তির আজ পর্যন্ত নির্দিষ্ট দাবিটাই সে ঠিক করতে পারে না, সে গ্রাম পুলিশের উন্নয়ন কী করে? আপনারা দেখেছেন আন্দোলন চলাকালীন অবস্থায় লাল মিয়া সাহেব, আজকে আমি কিন্তু কারো বিরুদ্ধে বলি না, কথাগুলো আপনাদের মনে করিয়ে দিচ্ছি, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে চাইলেন কি, যে ওয়ালাইকুম আসসালাম বসেন, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে যাওয়ার জন্য সে দাবি করলেন, এসআই মর্যাদা চাইলেন। সব কিছুই আপনাদের জানা, যেটা ছিল সম্পূর্ণ আইন বহির্ভূত, ভিত্তিহীন, যার কোনো সংবিধান ছিল না। পরবর্তীতে দেখেন ঘোষণা দেওয়া হলো 1 দফার দাবি। আমি উজ্জ্বল খান সেই 1 দফার দাবিতে একমত জানিয়ে লাইভ করে সকলকে ঢাকায় যেতে বললাম, এবং 1 দফার দাবির জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা গণস্বাক্ষরিত আবেদনের ঘোষণা দিলাম। সেখানে গণস্বাক্ষরটি পর্যন্ত নিতে দেওয়া হলো না। তবুও আমরা যতজন প্রায় 300+ গ্রাম পুলিশ সদস্যরা গণস্বাক্ষর দিয়ে প্রধান বিচারপতির কাছে জমা দিলাম। এবং দেখেন 18 তারিখে আমরা জমা দিলাম, 19 তারিখে আমি ঢাকা থেকে রওনা হলাম। 20 তারিখে লাল মিয়া বলল 6 দফার দাবি মন্ত্রণালয়ে দিল, বের হয়ে বলল হয়ে গেছে। সবাই মিষ্টি খাওয়ালেন, ফুলের মালা পরালেন, লাফাইলেন, গ্রাম পুলিশের জাতীয়করণ হয়ে গেল। জাতীয়করণ হওয়ার পরে মাসের পর মাস চলে যায়। তো যাই হোক, 20 তারিখের পরে 21 তারিখে দেখেন সেই গ্রাম পুলিশের মামলাটি টপ লিস্টে 8 নম্বরে চলে আসলো।
এবং সেই মামলার শুনানির জন্য রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় নিল। 2 সপ্তাহ সময় নিয়েই, 2 সপ্তাহ মানেই কিন্তু অন্য কিছু, আদালতের সপ্তাহ কিন্তু অন্য কিছু, কথাটা ক্লিয়ার বুঝে নেবেন। আজকে গ্রাম পুলিশের স্বপ্নের কাণ্ডারি বর্তমান সরকারের কার্যক্রমকে আপনারা স্বাগত জানাতে পারেন না। যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে গেল, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের স্বপ্ন আমাদের বেঁচে রইল, আজকে শেখ হাসিনার মতন সরকার পালায় যাওয়ার কারণে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তারা আপিল করে থুয়ে তারা পালাই চলে গেল, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করলো না। বর্তমান সরকার আছে, আমরা আইনজীবী সব কিছু নিয়োগ দিয়েছি। এখন যদি আবার এই সরকার পতন হয়, পদত্যাগ করে চলে যায়, তাহলে গ্রাম পুলিশ আরও 15 বছরের পিছনে পড়ে যাবে। এই রায় বাস্তবায়ন করা দুঃসাধ্য হয়ে যাবে। কারণ কি তা জানেন? এই জুলাই আগস্টের বিপ্লবের এই ছাত্র আন্দোলনের পর যে সরকার এসেছে, তখন আইনজীবীদের আমরা বাদ করলাম, এই যে নতুন আইনজীবীদের রাখলাম, এই যে টাকা পয়সা লাগলো, কেউ কি 10 টাকা দিয়েছেন বলেন তো? এখানে টাকা লাগে না ভাই। আসলে কোনো কাজ, একটা প্ল্যাটফর্ম, ধরেন একটা বিল্ডিং আপনি করছেন, নিচে কিন্তু আপনার ফাউন্ডেশন করতে হয়। ফাউন্ডেশন করে আস্তে আস্তে উপরে ওঠার পরে যখন আপনার 4 সাইডে ওয়াল হয়ে যায়, রং করা হয়, তখন বিল্ডিংটা দেখলে আমরা কই চমৎকার বিল্ডিং, কিন্তু ওই বিল্ডিংটার প্রথমে কিন্তু ফাউন্ডেশন তৈরি করতে হয়। আজকে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের যে ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, সেই 14 সাল থেকে আমরা নকশা করে এবং সকল কিছু প্র্যাকটিক্যালভাবে, থিওরিক্যালভাবে আর্ট করে 17 সালের নভেম্বর মাসের 27 তারিখে আমরা রিট দায়ের করি। ডিসেম্বর মাসের 3 তারিখে রুল নিষেধারি হয়, সেটার রায় হয় 19 সালে। এখন আসেন, 19 সালের ডিসেম্বর মাসের 17 তারিখে চূড়ান্ত রায় দেন। 18 তারিখ থেকে কোর্ট বন্ধ, এবং আপনারা জানেন 20 সালের জানুয়ারি মাস থেকে করোনা ভাইরাস শুরু। 21 সালের মাঝামাঝি পর্যন্ত করোনায় উচ্চ আদালত সহ সকল আদালত বন্ধ হয়ে যায়। সেই আদালত খুলতে খুলতে আমরা ঢাকায় যাওয়ার মতন, আপনারা জানেন যে করোনা ভাইরাসের টাইমে কি অবস্থা ছিল। রাষ্ট্রপক্ষ আপিল করে বসলো, কারণ রাষ্ট্রপক্ষ সেই বন্ধের মধ্যে ডিসেম্বর মাসের 18 তারিখে 17 তারিখে রায় হলো, সেই রায়ের পরে তারা আবেদন করে রেখেছে। তারপরে করোনা আসেন, আপিল হয়ে গেল। আপিল মোকাবেলা করার জন্য আমাদের গ্রাম পুলিশ সদস্যরা তখন সর্বোচ্চ আদালতের বিচারপতি হয়ে গেলেন। এটা হবে না। এখনও কিছু গ্রাম পুলিশ সদস্যরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে বিচারপতির ভুল ধরেন, যে রায় দিয়েছে এই রায় হবে না, বাস্তবায়ন হবে না। এটা কে বলে? গ্রাম পুলিশ বলে। আসলে আপনার যোগ্যতাটা কতটুকু আপনি চিন্তা করেছেন একবারও? আপনার যোগ্যতাটা কতটুকু? আপনি একজন বিচারপতির ভুল ধরেন কেন ভাই? পারভেজ এই পর্যন্ত রায় আনতে পারেনি। আপনি তো একটা ছাগল, আপনি তো কথাই জানেন না। গ্রাম পুলিশের মামলার রায় হয়ে গেছে, এখন রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে, এখন রাষ্ট্রপক্ষের মামলা আছে, সেই মামলা আমরা মোকাবেলা করছি। আপনাকে গ্রাম পুলিশের চাকরি দিচ্ছে কে? এতটা গর্ধব কেন আপনি? আপনি যদি আইন না জানেন, আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরেন কি করে? আপনি আপনার সচিবের কাছে জিজ্ঞেস করেন, আপনি আপনার জেলায় আইনজীবী আছে, তাদের উকিল সাহেব আছে, উকিল সাহেবের কাছে জিজ্ঞেস করেন। আপনি কত বড় গর্ধবের মতন একটা কমেন্ট করলেন যে এ পর্যন্ত গ্রাম পুলিশের মামলার রায় আনতে পারলেন না। আপনি পাগল না? আপনি কি এই চাকরি করার কোনো যোগ্যতা রাখেন? আপনার যোগ্যতা আছে? মাইন্ড করেন না।
কথাগুলো বলতে বাধ্য হলাম। নিজে সংযত হন, আগে আপনি নিজেকে চেনেন, আপনি কে, আগে আপনি নিজেকে চেনেন, আপনি কে। আপনি কমেন্ট করার আগে আগে নিজে নিজে বুঝে নেন যে আমার কমেন্ট কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। যাই হোক, কেউ মনে কষ্ট নিয়েন না, আসলে রাগের সাথে আজকে কিছু কথা বলতে হয়েছে। যারা অর্গুয়ায় প দিতে পারে না তারা অন্য অন্য কথা বলে। যে লাল মিয়া আজকে গ্রাম পুলিশ বাহিনীকে রাষ্ট্রবিরোধী করে দিয়েছে, এটা সংবিধান এবং আইনগতভাবে আজকে লাল মিয়া নিয়ে লাফালাফি করছে, ফেসবুকে লিখছে। এরা যে অ্যারেস্ট হবে এরা কি জানে? এরা যে গ্রাম পুলিশের সর্বোচ্চ ক্ষতি করছে এরা কি জানে? 8 নম্বরে এসে সেই মামলা পিছনে চলে গেছে কেন তা কি জানে? আজকে মামলাটি শুনানি হচ্ছে না কার জন্য তা কি জানেন? এই রাষ্ট্রবিরোধীর জন্য। যারা রাষ্ট্রের বিরুদ্ধে, সে রাষ্ট্রের পোশাক পরে কি, কোন আইনে, কোন আইনে সে এই রাষ্ট্রের পোশাক পরার অধিকার রাখে বলেন? রাষ্ট্রের আইন কারণ মেনে চলাটাই আমার কাজ, এবং রাষ্ট্রের মানুষকে রাষ্ট্রের আইন মানতে বাধ্য করাটাই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও কর্তব্য। কথাটাকে ক্লিয়ার? রাষ্ট্রের পোশাক পরেন আপনি, আপনার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত, এটা কখনোই রাষ্ট্র মেনে নেবে না। কোনো দেশেরই কোনো সংবিধানই এটা মানবে না, কারণ আপনি সংবিধান লঙ্ঘনকারী। আর যারা সংবিধান লঙ্ঘনকারী তাদের ঠিকানা হলো জেলখানা, তাদের ঠিকানা হলো জেলখানা। আমি আজকে লাইভে ওপেন চ্যালেঞ্জ করে বললাম, যারা রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছে, আজকের লাইভের কথাগুলো আপনারা ভালো করে সেভ করে রাখুন। আগে তাদের নিজের মামলা নিজেকে বাঁচতে বলুন, নিজে ওই মামলা থেকে নির্দোষে খালাস পেয়ে আগে রাষ্ট্রের পোশাকটা নিজেকে পরতে বলুন। আপনার আমার চিন্তা তাদের করতে হবে না। এই উজ্জ্বল খান, আজকে আপনারা যে বেতনটা পাচ্ছেন 6,500 7,000, এই বেতনটি তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের কাছ থেকে আমি উজ্জ্বল খান এনে দিতে পেরেছি, আনতে পেরেছি, এটা আমার গর্ব। বিনিময়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কাছ থেকে 1 কাপ চাও আমি খাইনি। আজকে কষ্ট লাগে। এই লাল মিয়ার মামলার জন্য আমি 10,000 টাকা দিয়েছি লাল মিয়াকে। যখন অ্যারেস্ট হয়েছে, ওর বউ পাগলের মতন দৌড়াদৌড়ি করেছে, খোঁজ জানতে চেয়েছে। আমি রাজবাড়ী জেলা থেকে বের হতে পারি নাই, আমিও এক ধরনের নজরবন্দির মধ্যে ছিলাম। কারণ একটাই তাদের কাছে বার্তা ছিল, এও কেন্দ্রীয় নেতা, আর নেতারাই রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকলাপ করছে। তারা চাচ্ছে আওয়ামী লীগের দোসরদের নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে, বর্তমান রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতি সাধনের চেষ্টা করছে। এমনটা মিন করেই কিন্তু এই মামলাগুলো হয়েছে। সুমন কুমার দাস, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আসলে কারো কমেন্টে আমি মানে উত্তর দিতে পারছি না, আপনার কষ্ট নেবেন না। আজকে একটু ক্ষোভের জায়গা থেকেই লাইভটিতে কথা বলতে হচ্ছে, কারণ আমার আইডিতে লাইভ করতে পারছি না বেশ কিছুদিন যাবৎ। কালকে অনেকবার চেষ্টা করেছিলাম লাইভে ঢুকতে, আপনাদের সাথে কিছুটা মত বিনিময় করব। গ্রাম পুলিশের জন্য সুসংবাদ, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি বর্তমান সরকারের প্রধান হিসেবে থেকে রাষ্ট্র সংস্কার এর কার্যক্রমগুলো তিনি নিজ হাতে করবেন। এটাই গ্রাম পুলিশের জন্য সবচাইতে বড় সুসংবাদ। অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের আইডি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের এই সিদ্ধান্তকে বা তিনি রাষ্ট্র সংস্কারের এই দায়িত্বে অবিচর থাকাকে অবশ্যই সাধুবাদ জানিয়ে পোস্ট করা উচিত ছিল।
সাধুবাদ জানানো উচিত ছিল, তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত ছিল। কই, আমরা কিন্তু তা জানাই নাই। আমরা গ্রাম পুলিশ সদস্যরা বারবারই যে মন্তব্যগুলো করছি সেটা সর্বোচ্চ রাষ্ট্রের বিরুদ্ধে করছি। আমাদের প্রতিটা মন্তব্য যাচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে। তাহলে আমার এই বাহিনী আজকে রাষ্ট্রবিরোধী বাহিনী আপনারা তৈরি করতে চাচ্ছেন। আপনাদের এই সব কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমি স্টেটভাবে আজকে বললাম, দীর্ঘদিন যাবৎ আমি লাইভে আসি না। দেখেন প্রতিদিন লাইভ করছে অনেকে। উজ্জ্বল খান লাইভ করে না, আপনারা উজ্জ্বল খানের লাইভে এসে, উজ্জ্বল খানের পোস্টে এসে আপনারা বলেন লাইভ করা দরকার নাই। আর উজ্জ্বল খান লাইভ করে না, উজ্জ্বল খানের লাইভের প্রয়োজন নাই। কিন্তু আপনারা রাষ্ট্রের ব্যাপারে এবং গ্রাম পুলিশ বাহিনীকে রাষ্ট্রের কাছে রাষ্ট্রবিরোধী করে তুলছেন কেন? রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রকে গ্রাম পুলিশের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছেন কেন? এই অধিকার আপনাদের কে দিয়েছে? আপনি রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছেন, আপনি আপনার মামলা, আমরা আপনাকে বলিনি আপনি মামলা খান। আমার বার্তাগুলো আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি, আমি কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে একমত নই। আমি 6 দফা দাবির সাথে একমত নই। আমি 7 দফা দাবির সাথে একমত নই। আমি শুধুমাত্র 1 দফা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের সাথে যারা একমত আছেন আমি তাদের সাথে একমত। আপনারা যারা লাইভে আছেন, আমার বড় ভাই মুসলিম ভাই, তাকে আমি গত সপ্তাহে দেখেছি, তার শরীরটা অসুস্থ এবং তার মেয়েটাও অসুস্থ, তার ছোটো মেয়েটা, সবাই তার জন্য দোয়া করবেন। এই যে মুসলিম ভাই আছে, মুসলিম ভাইয়ের কাছেই জিজ্ঞেস করুন যে আপনারা কয় দফার দাবিতে আছেন, আপনারা আপনাদের মতামতটা জানান। আপনাদের নেতারা লিখিতভাবে, যার প্রমাণ সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাঝে আপনাদের হাজার হাজার আছে, 6 দফা দাবি একজনের, আরেকজনের দাবি 7 দফা। আর আমরা মামলা যারা করেছি, আমরা রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে যাদের সারা বাংলার গ্রাম পুলিশের এফিডেভিট করে এই মামলার রায়ের অংশীদার করেছি, আমরা তাদেরকে আহ্বান করব, আপনাদের দাবি কি আগে সেটা স্পষ্ট করুন। আমাদের দাবি 1 দফা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। আপনার দাবি কি? মুসলিম ভাই ধন্যবাদ, আমার বড় ভাই এবং আমার নিজ থানায় এবং দীর্ঘদিন যাবৎ আমার এই মুসলিম ভাই বিভিন্ন কার্যকলাপে আমাকে পরামর্শ দিয়েছেন এবং অন্যদেরকেও অর্থ দিয়েও সাপোর্ট করেছেন শুধুমাত্র 1 দফার দাবির কারণে। তারা গ্রাম পুলিশকে বলে 1 দফা দাবি, কিন্তু মন্ত্রণালয়ে গিয়ে তারা দিয়ে দেয় 7 দফা আর 6 দফা দাবি। কি মুসলিম ভাই, কথা কি সঠিক কিনা? 1 দফার দাবির কথা বলে টাকা নেয়, জায়গা মতন দিয়ে আসে 6 দফা 7 দফা। 1 দফা আর দেয় না, 1 দফা আর দেয় না। কথা ক্লিয়ার? মারুফ ভাই ধন্যবাদ। এই যে আমাদের মারুফ ভাই, সেও একজন বিচক্ষণ মানুষ। ধন্যবাদ মারুফ ভাইকে। আসলে ভাই মাথা ঠান্ডা থাকে না, মাথা গরম হয়ে গেছে। আর মাথা গরমের জন্য কিছু উৎসুক গ্রাম পুলিশ যারা নতুন চাকরি নিয়েছে, এদের কারণে মাথাটা গরম হয়েছে। তো যাই হোক, মাথাটা ঠান্ডা হয়ে গেছে আপনাদের মতন ভাইদের লাইভে দেখে। তবে আপনাদের দাবি কি একটু স্পষ্ট করে বলবেন। আর যারা আমার বাহিনীকে নিয়ে ভিন্ন খাতে ভিন্ন মর্মে কর্মকাণ্ড করবেন, আমি স্পষ্টভাবে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাদের ছাড়ব না। আপনাদেরও অবস্থা, কারণ রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যারা থাকবেন তাদের ঠিকানা কিন্তু জেলখানা। আমি তাদেরকে, সে যদি আমার ভাই হয়, আমার বাপ হয়, আমি তাকে ছাড় দেব না। আমি স্টেট বলে দিলাম, আমার বাহিনীর সদস্য বলে তো কোনো কথাই নেই। কারণ আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকলাপ করবেন, আপনাকে আমি সালাম দেবো এটা ভাবছেন? ইম্পসিবল, সালাম দেওয়ার সুযোগ নাই। করে সুন্দরভাবে লাল দালানের ভিতরে ঢুকাই দেবো, এটা নিশ্চিত থাকতে পারেন। যারা যারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে
লিপ্ত আছেন, আজকের পরে নিজেকে গুটিয়ে নেবেন, নিজেকে সংশোধন করবেন। আমরা যাই হোক, ধন্যবাদ। আসলে নেটওয়ার্ক প্রবলেম দিয়েছে, মানে আমার ওয়াইফাই চলে গেছে, ডাটা কানেকশন আছে। আমরা গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারা কার্যকলাপ করছে তাদেরকে আমরা প্রতিহত করব এবং রাষ্ট্রবিরোধী যারা আছেন তাদেরকে চিহ্নিত করে একটা একটা করে ধরে পুলিশ হেফাজতে আমরা দিয়ে আসবো ইনশাল্লাহ, সমস্যা নাই। কারণ কোনো রাষ্ট্রবিরোধীকে আমি আমার বাহিনীকে নিয়ে কথা বলার অধিকার দেইনি। আমি এবং আমার কথা ক্লিয়ার স্পষ্ট বুঝে নেবেন, আমি এবং আমার বাহিনীর নিয়ে কোনো কথা বলার অধিকার তাদেরকে দেইনি যারা রাষ্ট্রবিরোধী। কারণ আমি রাষ্ট্রের কর্মচারী, আমি রাষ্ট্রকে নিরাপদ রাখাই আমার দায়িত্ব, রাষ্ট্রকে সুরক্ষিত করে রাখাটাই আমার দায়িত্ব। যে কারণে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যারা থাকবেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা সকলে সোচ্চার থাকুন। আপনার থানা, জেলা, যে যেখানে রাষ্ট্রবিরোধীর সাথে রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সাথে যারা জড়িত, সে গ্রাম পুলিশ হোক, সাধারণ পাবলিক হোক, তাদেরকে ধরে সোজা জেলখানায় পাঠিয়ে দেবেন, কোনো কথা নাই। জাগো গ্রাম পুলিশ, বিলাল ভাই ময়মনসিং। ধন্যবাদ আমার কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বিলাল ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আসলে আমি লাইভে আর সময় নেব না ভাই, মাথাটা গরম ছিল কিছু কিছু ব্যাককেলের কথা শুনে। তো বিলাল ভাইয়ের সাথে অনেক কথা আছে, বিলাল ভাইকে আমি লাইভে নেব। আজকে রাত 9টায় যে লাইভের ঘোষণা ছিল, যদি লাইভে ঢুকতে পারি তাহলে হয়তোবা আজকে বিশেষ কয়েকজন ব্যক্তি লাইভে সরাসরি আমার সাথে যুক্ত হবে এবং কথা বলবে। আপনারা একটু দেখেন, এ আমার মহিলা মেম্বার, এই মানুষটা মানে ফুসিতে দেখতেছে কিছু দেখা যায় কি না, আসলে ও কি একাই কথা বলতেছে না কি। মানে লাইভটা এমন একটা জিনিস, অনেকে মনে করে যে ও মনে হয় দুষ্টামি করতেছে। আসলে বাস্তবতারা অনেকেই বোঝে না, না বোঝাটা স্বাভাবিক। তো যাই হোক, সকলকে ধন্যবাদ। আমি আর সময় নিতে পারছি না, আমার গেস্ট আছে সামনে, ওরা বসে আছে, অনেক দূর থেকে এসেছে, ওদের সাথে একটু কথা বলবো। রাত 9টায় লাইভে আসছি, সকলে আসবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমি তথ্যগুলো আপডেট করিনি, শুধুমাত্র বিলাল ভাই মনে হয় রিকোয়েস্ট পাঠাই দিছে। এটা কে? আপেল মিয়া। আপেল মিয়া, আপনি তো লাইভে অ্যাড হওয়ার জন্য আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন। আসলে এই মুহূর্তে আমি আর লাইভে থাকতে চাই না, গেস্ট আছে, তো পরবর্তীতে লাইভে নেব। তারপর আপনার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছি, আপনি ইচ্ছে করলে লাইভে ঢুকতে পারেন। বিলাল ভাই ধন্যবাদ আপনাকে, অবশ্যই লাইভে যুক্ত হবেন। এবং আপনাকে আমি স্পষ্টভাবে বলে দেই, আপনি যেহেতু আমাদের আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির, আপনি যারা যারা রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সাথে সংযুক্ত তাদের একটি লিস্ট করবেন এবং আজকে একটি পোস্টের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটি থানা এবং জেলায় আমার বাহিনী হোক, সেখানে যদি আমার বাপের নাম আসে, আমার বাপের নাম আপনি দিতে দ্বিধাবোধ করবেন না। যদি আমার বাপ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কার্যকলাপের সাথে জড়িত থাকে, তার নামটা দেবেন সবার আগে, সে যেই হোক। আমার বাহিনীর মধ্যে রাষ্ট্র বিরোধী কাউকে আমি দেখতে চাই না। ক্লিয়ার? বিলাল ভাই একটু জানাবেন, কমেন্টে জানাবেন মেসেজটা পেয়েছেন কিনা। যুক্ত হইতে চান? আচ্ছা, রিকোয়েস্ট পাঠান বিলাল ভাই, বুঝছি। এই আমি অ্যাকসেপ্ট করছি, আপনি অ্যাড হন। বিলাল ভাইয়ের মাথা পাগল হয়ে গেছে, এই লাইভে কথা বলা লাগবে। আচ্ছা বলেন, আপনার জন্য 5 মিনিট আরো অপেক্ষা করা লাগবে। হ্যাঁ বিলাল ভাই। ভাই আমি গান চলে যাচ্ছে ভাই, আমি মনে দুঃখের দুইটা কথা কইতাম। আচ্ছা বলেন বলেন ভাই। আমার তো ভাই হুমকি টুমকি মারে, টেঙ্গা তো ভাঙ্গে লাইব, বান্ধব সান্ধব এরকম ধরনের হুমকি টুমকি দেয়। বিলাল ভাই, আমি
আপনাকে ক্লিয়ার করে বলি, হ্যাঁ রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সাথে যারা জড়িত, যে যদি আমার বাপ হয়, যে আমার জন্ম দিছে, কথা ক্লিয়ার বুঝে নেবেন, যদি সেও হয়, আপনার তালিকা রেডি করেন, বাকিটা আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে ভাই? আমি আসলে লাইভের মাধ্যমে ক্লিয়ার বলে দিলাম, একদম স্ট্রেট বলে দিলাম, কাউকে ছাড়া হবে না। মনে খুব দুঃখ ভাই, কর্মচারী ইউনিয়নে অনেক, কাউকে দেব না। আর ঈদের পরে আমরা মামলা নিয়ে আলোচনা করে সারা বাংলাদেশে একটা রিউমার তুললে আমরা মামলাটা যেভাবে আমাদের পক্ষে আনতে পারি এটা নিয়ে ব্যবস্থা করতেছি। আমাদের সকল কর্মচারী নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করা হচ্ছে। আমরা সবাই মিলে মিশে এই মামলাটা ভাই আপনার মাধ্যমে আমরা আমাদের গ্রাম পুলিশের পক্ষে আনতে চাই ভাই। এটা আপনার কাছে অনুরোধ, আমাদের গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নরা সবাই লোকে আমার আলাপ আলোচনা চলছে। ঈদের পরে আমরা একটা মিটিং করবো, মিটিং এ অবশ্যই আপনারা থাকবেন। কিভাবে মামলাটা পরিচালনা করতে হয় এটা আমরা আমাদেরকে ব্যবস্থা করে দিবেন আর এটা পরামর্শ দিবেন। যাক, ধন্যবাদ ভাই বিলাল ভাই আপনাকে। অবশ্যই ঈদের পরে মিটিং এ তো থাকবোই আমি। আর এই মুহূর্তে যে যে কার্যকলাপ করবে সেই প্রমাণগুলো রাখেন এবং তালিকাটা। আমি ডকুমেন্টস রেখে দিছি, আচ্ছা, ধন্যবাদ। আমি ডকুমেন্টস রাখছি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে হুমকি দেবে, তার ঠিকানা কিন্তু এই বাংলাদেশের মাটিতে মনে করেন যে উন্মুক্ত বাতাসে হবে, এটা হতে পারে না, তার ঠিকানা হবে জেলখানা। কথা ক্লিয়ার? ঠিক আছে ভাই, আমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। রাষ্ট্রবিরোধী কাজ যারা করে তাদের ঠিকানা দরকার নাই। কালাগিয়া আমগরে আমারা যেভাবে আমারে নাচিরে আরো অন্য অন্য যারা আছি আমরা কর্মচারী অনেককে আত্মবাঙ্গা লাইব বাইরে আইব, মানে অনেক ধরনের কথা কইছে, কথা বুঝছেন? শোনেন, দুঃখজনক ব্যাপার। রাষ্ট্র আপনাকে নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা সন্ত্রাস, চাঁদাবাজ, হুমকিদাতা, সন্ত্রাসী, এদেরকে বাচ্চা করার জন্য সরকার আপনাকে সরকারি অস্ত্র দিয়ে দিচ্ছে। আপনাকে হুমকি দেয় আর আপনি বসে রয়েছেন, এটা কোন ধরনের? আমি যাই হোক ভাই, যেহেতু আমাদের যদি গাছকে বাঁচাইতে যান, গাছের মধ্যে অগাছা হইলে সেই অগাছাকে আগে উপরে ফেলে দিতে হয়, তাকে জানেন? যাই হোক, আমরা তো কর্মচারী ইউনিয়ন আছি, সবাই মিলেমিশে আর এটা পদক্ষেপ নেওয়া হইব। বাহিনীকে সুস্থ রাখতে হলে গ্রাম পুলিশের মাঝে যারা হাইব্রিড এসেছে, ওই 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, আসলে ওর তো চাকরির যোগ্যতাই নাই, যে কারণে এই বাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করে, ওদেরকে চিহ্নিত আগে করেন। ওর নিয়োগ ওর পাশার ভিতর দেবো। সাবেক সরকার দিয়ে দিয়েছিল না নিয়োগ, দেখেন নিয়োগের কি হয়। মাইন্ড করেন না, কথার ভাষা খারাপ হয়ে গেছে লাইভে, ক্ষমা চাই নিলাম। না ভাই, কথাটা ঠিক বুঝছেন, মানে খুব মনটা খারাপ লাগছে আমার। প্যারালাইসিস, আমি প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে। আমার এরকম ধরনের আমার ব্যক্তিগত নিয়ে কথা কইছে। আল্লাহ অসুখ বিসুখ তো সবাই দেয় দুনিয়া, এটা নিয়ে কওয়াটা ঠিক না, মানুষের মনে কষ্ট দেওয়াটা ঠিক হয়েছে না। আমারও মারবো, তারপরে অনেক কর্মচারী ইউনিয়নের নাম কইছে, যে সব আমি ডকুমেন্টস রাখছি, লাইভ থেকে ডকুমেন্টসটা নামাইছি। ভাই আমি এটা পরে মিটিং এর মধ্যে সবাই আলোচনা করে কি সিদ্ধান্ত করা যায়, মিটিং এ সবাই সিদ্ধান্ত করবো আর ঈদের পরে এটা একটা সিদ্ধান্ত নিব আর আমরা সকলে মিলে, আল্লাহ দিয়ে বাঁচায়। বিলাল ভাই। হ্যাঁ ভাই, আমার কুষ্টিয়া থেকে এক ছোট ভাই আসছে। হ্যাঁ ওরা লং টাইম আসলো বসে আছে, আমি ওদেরকে একটু বিদায় দেবো, তাই লাইভ থেকে বিদায় নিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই, দোয়া করুন আমার লাগে ভাই। হ্যাঁ ভাই, আপনার জন্য দোয়া করি। এবং মেন কথা হলো, মাথা উঁচু করে বেঁচে থাকে কারা তা জানেন? বীরেরা। আর
মাথা নিচু করে বাঁচে কারা তা জানেন? কাপুরুষেরা। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে হাজার বছর ভাই। বাঁচার ইচ্ছা নাই, যতক্ষণ বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো। না, এটা কোন ধরনের আচরণ মানুষের সাথে? এটা কোন ধরনের আচরণ মানুষের সাথে? হুমকি দুমকি দেওয়া, এটা ঢাকা কি কে বাপের কিনা জায়গা? ঢাকা তো সারা বাংলাদেশের লোকের জন্য ঢাকা রাজধানী, সবাই যাইবো আইবো, এটাই তো ব্যাপার, এটাই তো নিয়ম। মানে ঢাকা গেলেই মারবো, ঢাকা গেলেই ধরবো, বাঁধবো, বাইন্ধে রাখবো, এইগুলি এটা নিয়ম ভাই। এটা তো ভালো লাগলো, ঢাকা গেলেই মারবে, তার মানে সে কত বড় সন্ত্রাসী বোঝেন নাই? এরা তো ডাইরেক্ট কইছে ঢাকা আইতো না, ঢাকা আইতো না, এইভাবে কইছে। আচ্ছা, আপনি খালি আপনি প্রমাণ রাখছেন, ওকে। তো যাই হোক, ফোনে আপনার সাথে আমি আসলে সুযোগ পাই না ভাই। আপনি তো ফোন দেন, আমি যে আপনার সময় দেবো একটু। ওই যে আসলে আপনার ব্যস্ততা এটা জানি। ভাই, আমার সদরের সদর থেকে সদর উপজেলার সাধারণ ভাই সম্পাদক। হয়ে গেছিলাম যে যখনই শুনছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় পদত্যাগ করবে, মানে এমনটা হয়ে গেছিলাম, আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম ভাই। হয়তোবা যদি উনি হইতো তাহলে আমি মারা যেতাম, কারণ গ্রাম পুলিশরা টাকা পয়সা দেয় না, কিন্তু এই মামলাটাকে আহ, এই ঐতিহাসিক রায়টাকে বাস্তবায়ন করার জন্য ভাই জীবন মানে পাগল হয়ে যেতেছি, মানে যা বলার মতন না। দেখতেছি তো আপনার, দেখতেছি জানতেছি আপনার জানেন যে এটা তো আনালে কথা হয়, ইউনূস আমি সাহেব, তো জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি পদত্যাগ করতেন, আসলে ভাই আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না আমার। কারণটা কি তা জানেন? না, এই বাহিনীর জন্য যে আশাটা, যে স্বপ্নটা আমি দেখাইছি, সেই স্বপ্নটা তো হ্যাঁ, বাস্তবায়ন করতে পারতাম না। কারণ পুনরায় আবার কে আসবে, তার মতন করে আবার 10 জন আইনজীবী, আবার এটা ওইটা, ওই ফাইল মাইল রেডি করতে করতে মনে করেন উজ্জ্বল খান কবরে চলে দিত। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক করছেন, এটা কথা ঠিক করছেন। এই আমার ময়মনসিংহ, আমার ময়মনসিংহ জেলা সদর উপজেলার সাধারণ সম্পাদক অনিল, 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 হ্যাঁ, অনিল যুক্ত হয়েছে, আমার খুব কাছের লোক অনিল। না, অনিল ভাই, অনিল ভাই ভালো আছেন? অনিল ভাইয়ের সাথে এর আগে মনে হয় একদিন আমার কথা হয়েছে। তো যাই হোক, আচ্ছা, অনিল ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘ সময় লাইভ করেছি। তো অনিল ভাই, আপনি আমার নাম্বারে একটু ফোন দিয়েন, কথা বলবো না। আর বিলাল ভাই তো অলরেডি লাইভে আছেই। রাত 9টায় লাইভে কথা বলবো। এখন আমার গেস্ট আছে, আমি বারবারই বললাম না, ওরা আচ্ছা, বসে ঠিক আছে। আছে। ওদের সাথে কথা বলে ওদেরকে একটু বিদায় দেব। তবে সকলকে জানিয়ে দেন, আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস থাকা মানে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়ন হয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাকে যেন আল্লাহবাক দীর্ঘ আয়ু দান করেন, সুস্থ রাখেন। নেক হায়াত দান করুক আল্লাহ ওনারকে, জি জি জি। নেক ওকে হায়াত। ভাই, হ্যাঁ, বিলাল ভাই, আসসালামু আলাইকুম। এবং ওয়ালাইকুম সালাম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা যারা লাইভে আছেন, সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আবারও সালাম ও শুভেচ্ছা। এবং একটু মাথা উত্তেজিত হয়ে যাওয়ার কারণে বা রাগান্বিত হয়ে যাওয়ার কারণে কিছু ছুটছাট মুখ দিয়ে বের হয়ে গেছে, এজন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আসলে ভাই, যে কতটা আঘাতপ্রাপ্ত, এই মাথায় কতটা আঘাত লাগে সেটা হয়তো অনেকে জানে না, অনেকে বোঝে না, না বুঝেই অনেক কথা বলে। তো সকলেরই বোঝা উচিত যে একটা মানুষের মাথা মানে তার উপর কতটা প্রেশার কিক করা যায়। আমার আইডিটা নিয়ে পাগল হয়ে গেছে 2 দিন ধরে, এমন একটা অবস্থা। আগের আমার উপরে যে হ্যামারিং গুলো হচ্ছে যা বলার মতন না। তো তারপরও শুক্রিয়া আদায় করছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনো সুস্থ রেখেছে। অনেক মানুষের হাত আচ্ছা, নাই, ঠিক আছে। যে অবস্থা তাদের সাথে অনেক অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আসসালামু আচ্ছা, আলাইকুম। আমি শেয়ার করে দিতেছি ভাই, শেয়ার ওকে করে ভাই, দিতেছি। শেয়ার করে দেন। আমি আর আপনি শেয়ার করে দিবা, যারা যারা আছে লাইভে যুক্ত সবাই হবে না। শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। ওকে ভাই, ওকে ওকে আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে ভাই।